তবে এটি একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনী প্রেক্ষিতের মধ্যে আমরা করতে পেরেছি। এবং আপনারা জানেন, মনে আছে যে আপনাদের, যে আমরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একই ধরনের হলফনামা বিশ্লেষণ করে আমরা দেশবাসীর জন্য হলফনামার যে তথ্য সেটা কী বার্তা দিচ্ছে এরকম একটা চিত্র তুলে ধরেছিলাম। এবং তাতে যেই ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন সংস্কারের লক্ষ্যে এবং আরও শুদ্ধাচার এবং জবাবদিহিমূলক রাজনৈতিক প্রেক্ষিত তৈরির লক্ষ্যে, তাতে ইন্সপায়ার্ড হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা উপজেলা পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে, এটি আরও একটু বৃহত্তর পরিসর, কারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তো 4টি পর্যায়ে নির্বাচন হয়েছে এবং সেই 4টি পর্যায়ে আমরা পর্যবেক্ষণ করেছি, হলফনামা বিশ্লেষণ করেছি। নির্বাচন পর্যবেক্ষণ না, হলফনামা তথ্য বিশ্লেষণ, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণ যেই লক্ষ্যে, যে উদ্দেশ্য নিয়ে হলফনামা প্রথাটি প্রণীত হয়েছে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে, যেটা অত্যন্ত ইতিবাচক। আমাদের সংস্কৃতিতে, আমাদের রাজনৈতিক অঙ্গনে শুদ্ধাচার এবং গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক অর্জন কিন্তু অনেক আছে, যদিও সেটার চর্চার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। সেটি নিয়ে আমরা প্রচুর আলোচনা করি, উদ্বেগ প্রকাশ করি। তো যে বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে হলফনামা। হলফনামার মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি এতদিন পর্যন্ত, সেটাকে বিশ্লেষণ করার খুব একটা সুযোগ ছিল না। সেটা শুধুমাত্র অনেক সময় হয়তো বা দায় সারা গোছের ওয়েবসাইটে প্রকাশিত হতো, অনেক সময় মতো প্রকাশিত হতো না, সেগুলো নিয়ে আমাদের যুদ্ধ করতে হতো। কিন্তু এই পর্যায়ে এবারে আমরা সেটা সুযোগটা নিয়েছি যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে বা হলফনামায় দেওয়া হয়েছে সেগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেশবাসীর জন্য কি মানে বার্তা দিচ্ছে হলফনামার তথ্যগুলো, প্রথমে জাতীয় পর্যায়ে, পরবর্তীতে এখন স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আজকের যে আপনাদের সাথে সম্মেলন, সেখানে আমরা এই সর্বশেষ পর্যায়ের পাশাপাশি সার্বিকভাবে যে 4টা পর্যায়ে নির্বাচন হলো উপজেলা পর্যায়ে, সেটির চিত্র, তার উপর ভিত্তি করে চিত্রটা আমরা তুলে ধরার পরিকল্পনা করেছি। আপনারা জানেন যে এটির মূল উদ্দেশ্য যে আমাদের সার্বিকভাবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধের উপযোগী পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় কাজটি আমরা করি। অনেকে মনে করেন টিআইবি কেন নির্বাচন নিয়ে কাজ করে। নির্বাচন নিয়ে আমাদের কাজ করতে হয় এই কারণে যে ক্ষমতার অপব্যবহার, যে অপর নাম যে দুর্নীতি বা সুশাসনের ঘাটতি, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা ক্ষমতার সবচেয়ে বড় অবস্থানে থাকেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি। কাজেই তাদের ক্ষেত্রে তাদের নিজেদের শুদ্ধাচার এবং তাদের হাতে, তাদের কার্যক্রমের মাধ্যমে শুদ্ধাচার প্রতিষ্ঠা করাটা বা জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, সুশাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি প্রতিরোধ করা, মৌলিক ভূমিকাটাই তাদের হাতে থাকে। কাজে আমাদেরকে নির্বাচনকে নিয়ে কাজ করতে হয়, আমরা সেটা ধারাবাহিকভাবে করে আসছি। এবং তারই অংশ হিসাবে আজকে এটি আপনাদের সাথে উপস্থাপনা করব, বা উপস্থাপনাটি করবেন তৌহিদ তৌহিদুল ইসলাম, যাকে আপনারা আমাদের পুরো টিমকেই চিনেন, আমরা এখানে যারা বসছি সবাইকে চিনেন, ইতিমধ্যে পরিচয় করে দেওয়া হয়েছে, আমি আর সময় নেব না। এই টিম, এটুকু বলবো, অত্যন্ত যদিও দলীয়ভাবে নির্বাচন হয় নাই, কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদের সিংহভাগ, 90% বেশি সরকার দলীয় প্রার্থী, দলের সদস্য বা নেতৃবৃন্দ। অন্যদিকে বিএনপির একটা বিভ্রান্তিমূলক অবস্থান ছিল, মানে দল হিসেবে না হলেও প্রার্থী হিসেবে দল ঘোষণা করেছে বর্জন, কিন্তু দলের অনেক সদস্যই অংশগ্রহণ করেছেন। তাদের ফলাফল খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়, খুবই কম সংখ্যক তারা জয়ী হয়েছেন, তবে কিছু কিছু জয়ী হয়েছেন, কত বোধহয় 3% মতো। সার্বিকভাবে যেটা আমরা দেখলাম যে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যেই আসলে ক্ষমতাসীন দল, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা করেছেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছেন। এবং এটা করতে গিয়ে আবার অনেক সময় যেটা প্রকাশিত হয়েছে, ক্ষমতার কেন্দ্রিক যে অন্তর্দ্বন্দ্ব, কোথাও কোথাও সহিংসতা, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ ইত্যাদি অঞ্চলে বেশ কিছু সহিংসতা, কিন্তু কোনো ক্ষেত্রে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এবং এটার অর্থটাই হচ্ছে যে মূলত যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যেটা বলার চেষ্টা করছি, এবং
রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত দিচ্ছি যে তাদের উপলব্ধি করার সময় এসছে যে আসলে জনপ্রতিনিধিত্ব জনস্বার্থকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা সেটি আর আসলে বাস্তবে নেই। এখানে হচ্ছে যে ক্ষমতা কেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব, এবং সেটার যে কেন ক্ষমতা কেন্দ্রিক সেটার প্রমাণটাও কিন্তু আবার এই আমাদের কেওয়াইসি তথ্যের মধ্যে আছে। তার অর্থ হচ্ছে যারা ক্ষমতায় থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান, এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। এবং আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যে তথ্যগুলো উপর নির্ভর করে এই বিশ্লেষণগুলো করেছি এটা কিন্তু তাদের নিজেদের প্রদত্ত তথ্য। এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে নিজেদের প্রদত্ত তথ্য অনুযায়ী একটা বিশাল মানে ব্যাপকভাবে বিশাল কোনো ক্ষেত্রে বিশাল আয় ও সম্পদের বিকাশ ঘটেছে। 30,000 শতাংশ বা 20,000 12,000 শতাংশের মতো সম্পদ, অস্থাবর সম্পদ 30,000 শতাংশের মতো আয় বৃদ্ধি হয়েছে, সেটি যেরকম লক্ষণীয় বিষয়। অন্যদিক থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই তথ্য যে আছে কতটুকু পর্যাপ্ত এবং এটুকুই সব তথ্য কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। কারণ আমরা অন্যদিক থেকে দেখতে পাই যে 84% প্রার্থীর তথ্যের প্রদত্ত হলফনামার তথ্যের সাথে আয়করের তথ্যের অসামঞ্জস্যতা রয়েছে, এইটা একটা দিক। আবার যেটা দেখতে পাই 40% প্রার্থীর আবার করযোগ্য আয় নেই। এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কাজে এখানে বাস্তবে আয় ও সম্পদের যে বিবরণী সেটা কতটুকু যথার্থ সেটা যেরকম প্রশ্ন রয়েছে, আবার অন্য দিক থেকে যেই বিশাল সম্পদের বিকাশ ঘটেছে অনেকের ক্ষেত্রে সেগুলো কতটুকু বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং পক্ষান্তরে সেগুলোকে আসলে তাদের যে জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতার অবস্থান সেটা অপব্যবহারের মাধ্যমে হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন আছে। দুইটা প্রশ্নই উত্থাপন করার যোগ্য।